আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অবগত আছেন, গতকাল আমাদের লন্ডনের রেস্টুরেন্টে দেলোয়ার হোসেন রনি নামক একজন শীর্ষ সন্ত্রাসী 15-20 জনের একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ে আমাদের রেস্টুরেন্টে চাঁদাবাজির উদ্দেশ্যে হামলা করে এবং আমার বড় ভাইকে মাথায় আঘাত করে অপহরণ করে নিয়ে যায়। আমি আপনাদের সামনে আজকে গতকালকে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কি উদ্দেশ্যে ঘটেছিল, আমি সবকিছু পরিষ্কার করব। আপনাদের আরেকটি বিষয় অবগত করে রাখি, আমাদের 2টি সেক্টরে আমরা 5 ভাই ব্যবসা করে যাচ্ছি। একটি সেক্টর হচ্ছে রেস্টুরেন্ট আমাদের 2টি রেস্টুরেন্ট আছে এবং পরবর্তীতে আমরা ভিসা কনসালটেন্সি ফার্মে ব্যবসাতে যাই। আমরা 2018 সাল থেকে রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত আছি। 2023 সালের দিকে, 22 সালের শেষের দিকে আমরা ভিসা কনসালটেন্সি ফার্মের ব্যবসাতে যাই। প্রথম কথা হচ্ছে, রিফাত নামের আমাদের একটা ফাইল ছিল, যেটার সার্ভিস চার্জ বাবদ, আমাদের অ্যাডভান্স সার্ভিস চার্জ বাবদ 6 লক্ষ টাকা ডিপোজিট ছিল আমাদের কাছে। সময় ছিল 4 মাস। 4 মাসের ভিতরে যদি আমরা কাজ করতে না পারি, প্রসেসিং করতে না পারি, তাহলে এই 6 লক্ষ টাকা ওনাকে আমরা ফেরত দেবো, যেখান থেকে কোনো টাকা কাটা যাবে না। এই জন্য আইনগত চুক্তিপত্রও আছে এবং সেটার চেক ও জামানত হিসাবে চেকও দেওয়া আছে। আমরা যখন 4 মাসে কাজটি করতে পারি নাই, তখন ওনাদের কথা মতো আমাদের টাকা ফেরত দিতে হয়েছে। আমরা 6 লক্ষ টাকার মধ্যে 4.5 লক্ষ টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি। 1.5 লক্ষ টাকা অবশিষ্ট ছিল, যে 1.5 লক্ষ টাকা আপনার গতকালকে দেওয়ার কথা ছিল। আমরা যখন গতকালকে টাকা দিতে পারি নাই, বলেছি যে রবিবারে আমরা দিতে পারবো, এর আগে আমরা দিতে পারবো না, তখন দেলোয়ার হোসেন রনি তিনি মোবাইলে হুমকি ধামকি দেন যে তিনি কি করে নেবেন, তুলে নেবেন অথবা রেস্টুরেন্ট বন্ধ করে দিবেন, এরকম হুমকি দামকি। তো আমরা যেহেতু কারো টাকা মেরে খাই নাই, এখন পর্যন্ত আমাদের এইরকম ইতিহাস নাই। এইসব ব্যবসা করতে গেলে অনেকে অনেক টাকা ডিপোজিট করেন, কাজ হয়, কাজ না হইলে আবার ওনাদের টাকা ফেরত দেন। আমাদের এই পরিমাণ রেকর্ডও আছে। আমরা মানুষের যখন কাজ হয় না, টাকা ফেরত দিয়ে দিই। হয়তো কোনো সময় সঠিক টাইমে দিতে পারি নাই, কিন্তু তাদের সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়েছি। এটা আমাদের রেকর্ড আছে। তো পরবর্তীতে উনি যেরকম হুমকি দিয়েছিলেন, এরকম তিনি আসলেন, 15-20 জনের একটি গ্রুপ নিয়ে আসলেন, আমার বড় ভাইয়ের উপরে হামলা করলেন। হামলা করে এবং ওনাকে মাথায় রক্তাক্ত করে ওনারা সিএনজি করে পিস্তল ঠেকিয়ে অপহরণ করেও নিয়ে গেলেন ফিল্মি স্টাইলে, যেগুলার ভিডিও ফুটেজ আপনারা সবাই অলরেডি দেখেছেন। এবং আমাদের কাছে আরও কিছু ভিডিও রয়েছে, সিসিটিভি ভিডিও রয়েছে, মোবাইল ভিডিও রয়েছে, যেগুলো আমরা দরকার পড়লে এগুলো প্রকাশ করব। আমি যা কিছু বলছি কোনো কিছু মিথ্যা কথা বলতেছি না এখানে, কারণ সব কিছুর প্রমাণ আছে। প্রমাণ ছাড়া আপনাদের কাছে আমি কোনো কিছুই বলছি না। উনি নিয়ে গেলেন, আমরা তো অসহায়। পরবর্তীতে 999-এ ফোন করা হলো। 999-এ ফোন করার পরে পুলিশ আসলো। পুলিশ এসে পরিদর্শন করে গেল। ওনারা এর মধ্যে খবর পেয়ে গেলেন, যেহেতু ভিডিও ফুটেজ আছে, তারপরে পুলিশও আসছিল, এই জন্য ওনাদের টনক নড়ল। ওনারা অপহরণ করে মুক্তিপণের টাকার দাবির বদলে পরবর্তীতে উনি সনি ভাইকে ফোন দিলেন যে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে অজ্ঞাত স্থানেই নিয়ে গেছেন, পরবর্তীতে ওনারা নাটক সাজালেন, কুইন্স হসপিটালে নিয়ে গেলেন। কুইন্স হসপিটালে নিয়ে গিয়ে সনি ভাইকে বললেন যে ওনারা চিকিৎসা দিতে আনছেন। তো ওনারা কিভাবে নিয়ে এসেছেন, চিকিৎসা দিতে নিয়ে গেছেন নাকি অপহরণ করে মুক্তিপণ দাবি করার জন্য নিয়ে গেছেন, সেটা আসলে ভিডিও দেখলেই আপনারা ক্লিয়ার হবেন এবং আপনারা অলরেডি দেখেছেন। চিকিৎসা দেওয়ার স্টাইল তো এটা হয় না। ওনারা এই জোর করে ওনাকে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে আমার আরেক ছোট ভাই যখন ওনাদের বাধা দিচ্ছিল, তখন তারেও রাস্তায় ফেলে তারা ইচ্ছা মতো পাঠাইছিল। এগুলা আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন। এগুলা কোনো মিথ্যার কথা না, কোনো সাজানো ঘটনাও না। পরবর্তীতে আমার বড় ভাই উসমানী মেডিকেল হসপিটাল ভর্তি করা হলো। ওনার মাথায় যে আঘাত করা হয়েছিল, ওনার 8টা সেলাই লেগেছে। এখনো উনি উসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায়
আছেন। যখন ভিডিও ভাইরাল হলো তখন তিনি তিনার অপকর্ম ঢাকার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলেন। প্রথমেই উনি ভিডিও বার্তা দিলেন। ভিডিও বার্তাতে উনি ভুল ব্যাখ্যা দিয়ে যদিও 50% কথা উনি সত্য বলেছেন, আর 50% কথা ওনার মন মতো সাজিয়ে যেভাবে আমাদের দোষারোপ করা যায়, উনি আসলে ইস্যুটা চেঞ্জ করতে চেয়েছেন। যে মূল ইস্যু থেকে উনি বের হয়ে আমাদেরকে ওই যে মানুষ টাকা পয়সা পায় এটা সেইটা এইগুলাতে ডাইভার্ট করতে চাইলেন সবাইকে। যে জন্য এই ভাইরাল ভিডিওগুলাতে, ছবিগুলাতে ওনাদের যে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে, অনলাইন বাহিনী, তো এই বাহিনী দিয়ে ওনারা এই প্রপাগান্ডা, মিথ্যা এই কমেন্টস ছড়িয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এটা চলতেছে। এটা গেল তো ওনার 1 নম্বর, মানে ওনার অপরাধ ঢাকার যে বিষয়টা। 2 নম্বর হচ্ছে উনি আমাদের বিভিন্ন মানুষকে দিয়ে এই ফোন দেওয়াইছেন, দেওয়া বলছেন যে আমরা যদি এখন আইনগত ব্যবস্থা নেই কিংবা অন্য কোনো কিছু করি তাহলে উনি মানববন্ধনের নাম ভুয়া মানববন্ধন ডাকাবেন, ডেকে উনি মানববন্ধন করাবেন। এখন আমাদের যে ক্লায়েন্টগুলো আছে এখানে 100% ক্লায়েন্টের মধ্যে 2-4টা ক্লায়েন্ট ওনাদের পরিচিত থাকতেই পারে, অথবা ওনারা ম্যানিপুলেট করতেই পারেন। সবাইকে তো করা সম্ভব না, কারণ সবার আমাদের প্রতি বিশ্বাস আছে। এবং আমরা গত এই যে 22 তারিখেও 8 জনকে ভিসা প্রসেস করে দিয়েছি এবং তারা সফলভাবে 22 তারিখে পৌঁছেছেন। এইগুলোর ভিডিও আমাদের কাছে আছে, ফটো আছে, যারা কাজগুলোতে আমরা সফল হয়েছি। আমরা ইতিপূর্বেও বিভিন্ন কাজে সফল হয়েছি। আমাদের ধারাবাহিক সফলতা এখন পর্যন্ত আছে, যার জন্যই মানুষ আমাদের কাছে লাখ লাখ টাকা দিচ্ছে, ডিপোজিট করছে আপনার ভিসা প্রসেসিং করে দেওয়ার জন্য। এইখান থেকে ওনারা এখন দ্বিতীয় ধাপে যেটা করছেন, বিভিন্ন মানুষকে ফোন দিচ্ছেন, ক্লায়েন্টদের ফোন দিয়ে ম্যানিপুলেট করছেন, যেভাবেই পারেন করে ওনারা মানে ভিডিওতে বোঝাচ্ছেন যে এটাই মেইন ইস্যু। আমি আমার ক্লায়েন্টদেরকে বলবো, যারা আমাদের কাছে ফাইল আছে ভিসা প্রসেসিং এর জন্য দিয়েছেন এবং ডিপোজিট করেছেন, যাদের আমাদের প্রতি বিশ্বাস আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং অনেকেই যোগাযোগ করেছেন, যে বলছেন ভাই এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে, এটা ছড়াচ্ছে, আমাদেরকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে অথবা থ্রেট দিচ্ছে যে তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে এই কি করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, এটা সেটা অনেক কিছুই। তো এগুলো আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে বলে দিচ্ছে। এখন এখান থেকে কিছু ক্লায়েন্ট উনি ম্যানিপুলেট করতেই পারবে। এখন পরবর্তী প্ল্যান হচ্ছে ওনার, আমি যেটা বুঝতে পারতেছি যে উনি এইটাই করবে, কারণ যেহেতু আমার ক্লায়েন্টগুলো অনেকেই আমাকে বলছে ওনাদের ফোন দিচ্ছে, ফোন দিয়ে এটা করছে। এটা মূলত হচ্ছে ওনার অপকর্মগুলা ঢাকার একটা ব্যবস্থা। আমার ক্লায়েন্টদেরকে বলবো, যারা এই প্রপাগান্ডায় আতঙ্কিত হয়ে আপনারা ভয় পাচ্ছেন, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের ফাইল সাকসেস করে দিব। আর যারা ভয় পাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না। যেহেতু আপনাদের সাথে আমাদের একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আপনারা আপনাদের সবকিছু করবেন। আপনাদের চুক্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ারও অধিকার আছে। যদি চুক্তির মেয়াদ বের হয়ে যায় আপনারা সেটাও করতে পারবেন, তবে আমরা সেই পর্যায়ে যেতে চাই না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো কিছু হয় নাই। চুক্তি থাকার পরেও আপনার কেউ আইনগত ব্যবস্থা নিতে হয় নাই। আমরা দেখা গেছে যে 3 ভাগের টাকা 1 ভাগ দিচ্ছি, পরবর্তীতে আরেক ভাগ দিচ্ছি, এরকম করে দিচ্ছি। যেহেতু একটা বিজনেসে যখন আপনি মার খাবেন তখন টাকাগুলা দিতে আপনার একটু লেট হবেই, কিন্তু আমরা কারো টাকা আটকিয়ে রাখছি না, এরকম রেকর্ডও আমাদের নাই। ওনার আসলে যেটা উদ্দেশ্য ছিল, উনি আপনার এই 6 লক্ষ টাকার উপরে আমরা ওনাকে 8 লক্ষ টাকা দিব, 2 লক্ষ টাকা উনি নিজের কাছে রাখবেন, নিজে নিয়ে নেবেন, আর 6 লক্ষ টাকা ওনাদের ফেরত দিয়ে দিবেন। যখন আমরা 6.5 লক্ষ টাকার মধ্যে 4.5 লক্ষ টাকা ওনাদের ফেরত দিয়ে দিছি, টাকার পরিমাণ কমে আসছে, সামান্য রয়ে গেছে, তখন উনি বুঝলেন যে যদি আমরা এখন উনি যে টাকা আমাদের কাছে এক্সট্রা চেয়েছেন, যেটা চাঁদা বাবদ, এটা যদি না দেই, শেষ হয়ে যায়, এগ্রিমেন্টে তো আমাদের 6 লক্ষ টাকাই, যেহেতু আমরা প্রমাণ আছে যে কোন সময় কত টাকা ওনাদেরকে দিয়েছি, তো প্রমাণ আছে, আমরা যদি না দিই, এই জন্যই উনি আমাদের আতঙ্কিত করে এটা করতে চেয়েছেন এবং করছেন। এইটাই ছিল উনার মূল উদ্দেশ্য এবং উনি এইরকমই করেছেন। এখন
আমরা আসলে বিচার প্রার্থী। আমরা বিচার প্রার্থী, সরকারের কাছে বিচার প্রার্থী। শুনেছি উনি জামাতে ইসলামের রাজনীতি করেন। এখন আমরা সত্যতা জানি না। যদি জামাতে ইসলামের রাজনীতি করে থাকেন তাইলে জামাতে ইসলামের প্রতিও আমাদের আবেদন থাকবে, যদি ওনাদের দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ওনাদের কোনো বিধান থাকে ব্যবস্থা নেয়ার, তাইলে ওনার ব্যবস্থা নেবেন। আমি ওনাদের কাছেও আশাবাদী, ওনারা ওনাদের দলের হয়ে থাকলে অবশ্যই আমার সুষ্ঠু বিচার করবেন এবং ওনাদের দল থেকে যতটুকু পদক্ষেপ নেওয়ার ওনারা নেবেন। আমি মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের সিলেটের বর্তমান অভিভাবক, আমি ওনার কাছেও বিচার প্রার্থী যে অবশ্যই আমি যাতে ভালো করে ব্যবসা বাণিজ্য করে সরকারের ফান্ডে সহযোগিতা করতে পারি এবং ইতিপূর্বে যেরকম করেছি ভ্যাট ট্যাক্স দিয়ে, এরকমও যাতে আপনার সহযোগিতা অব্যাহত রাখতে পারি এবং আমি ব্যবসা কন্টিনিউ করতে পারি, সেই জন্য আমি বিচার প্রার্থী। উনি অবশ্যই আমার ন্যায় বিচার করবেন। আমি আমার আইনগত ব্যবস্থা নিব। এখন যেহেতু আমার আইনগত অধিকার রয়েছে, আমি আমার আইনগত ব্যবস্থা নিব। আমি জানি এই ভিডিও পাবলিশ করার পরে ওনাদের যে নিজস্ব বাহিনী আছে, যাদের মধ্যে অনলাইনে যাদের মধ্যে অনেকেই এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা ছিল, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং আমরা কমেন্টসে মিলাইয়া দেখছি যে ওনারাই বেশিরভাগ কমেন্ট করেছে, অথবা ফেক আইডি দিয়ে করাচ্ছে, অথবা তাদের ওনাদের বাহিনী আছে, বাহিনী দিয়ে করাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তো এটা অব্যাহত থাকবে তাদের, আমি জানি। এটা করার পরেও আপনারা এই কমেন্টস দেখে কেউ বিচলিত হবেন না। এই ভিডিও পাবলিশ করার পরে আমি অথবা আমার পরিবার অথবা আমার কোনো স্টাফ কারো উপর কোনো হামলা কিংবা অন্য কোনো ধরনের থ্রেট কোনো কিছু আসে, সব কিছুর জন্য দায়ী থাকবেন দেলোয়ার হোসেন রনি এবং দেলোয়ার হোসেন রনির সাথে যারা সন্ত্রাসী সম্পৃক্ততায় ছিলেন।